আচ্ছা, অনেকেই বলছে আমি প্রবাহকে কেন সাপোর্ট করছি। প্রথম কথা হচ্ছে আমি আবারও বলছি প্রবাহকে আমি সাপোর্ট করছি না। বাট একতরফা কথা শুনে আমি বিচার করতে পারবো না। কারণ প্রবাহের কোনো সোশ্যাল মিডিয়া থেকে কোনো রকম খবর আমরা পাচ্ছি না বা কোনো রকম আপডেট কিছু পাচ্ছি না। তাই একতরফা কেউ বলে যাবে যে ওরা খারাপ, খারাপ, খারাপ আর আমরা সেটাকে মেনে নেব, ততটা বুদ্ধিভ্রষ্ট আমার অন্তত হয়নি। আর তার জন্যই আমি এই কথাগুলো বলছি। ঠিক আছে? এখন পর্যন্ত আমার যেটা মনে হচ্ছে সবার কথা শুনে, সেটা হচ্ছে যে মেন ভিলেন কিন্তু আমাদের ওই টেরুট্টু দিদিটা। যদি বলো কেন? কারণ সে দেখলাম একটা রিলস করেছে। ২৪ ঘন্টাও হয়নি। সেই রিলসটা মোটামুটি সে ফেসবুকে আপলোড করেছে তার পেজে। ঠিক আছে? যার এত দুঃখ, যার বোনকে নিয়ে এত চিন্তা, সে কি করে ফেসবুকে এরকম মানে অন্য ধরনের ভাবে রিলস করে সেটা ভিডিও আপলোড করে। কোনো বক্তব্য নয়, সেখানে সে গানের লিপস মিলিয়ে রিলস করছে। তা এত সুন্দর এরকম একদম সিম্বল আকারের রিলস করছে, অথচ বোনের জন্য সহমর্মী, সমব্যথী, বোনের জন্য এতটা ডেসপারেট হয়ে গেছে, অথচ সে রিলস করছে। তার তো মানসিক অবস্থাটা কী হওয়া উচিত সেটা তো দেখতে পাচ্ছি না। তাহলে এই মহিলাটিকে বিশ্বাস করা যায় না। অনেকে বলছে এই মহিলা হয়তো আ আগের কোনো সন্তান। কারণ সেরকমভাবে কেউই এই মেয়েটিকে দেখেনি। হঠাৎ করে সে টপকে পড়েছে। হ্যাঁ, ২-৪ বার হয়তো দিদির কথা বলেছে। কিন্তু তারপরেও তার আগের কোনো ভিডিও থেকে যে তারা ৩ ভাই-বোন এই কথাটা উঠে আসছে না। তার জন্য এ হঠাৎ করে ফুটেজ খাওয়ার জন্য মাঝখান থেকে ঢুকে পড়েছে। এটাই মনে হচ্ছে। আচ্ছা, অনেকে বলছে যে তোমাদের খেয়ে-দেয়ে কাজ নেই, তোমরা কেন এটা নিয়ে আলোচনা করছো? শোনো, যতদিন আমাদের ফেসবুকের পেজে বা ফিডে এইটা মানে ফেসবুকের পেজে না, ফেসবুকের ফিডে আমাদের এটা আসবে বা ইউটিউবেও এগুলো আসবে, ততদিন আমরা এটা নিয়ে কথা বলবো। কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমরা হয়তো অনেকেই জানো না। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যখনই কোনো কন্ট্রোভার্সিয়াল কনটেন্টের উৎপন্ন হয় তখন সেটা নিয়ে আমরা কথা বলি। এতদিন পর্যন্ত কোনো কিছুই এদের নিয়ে আমরা কিন্তু চর্চা করছিলাম না, কারণ চর্চার বিষয় ছিল না। তার জন্য সেটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু যখন এই ব্যাপারটা কন্ট্রোভার্সিয়াল হয়েছে, পাবলিকালি এসেছে, তাহলে বলবই। কারণ এই জিনিসটা যদি ওরা পার্সোনালি রাখতো, ওদের মধ্যে ব্যাপারটা মিটমাট করতো, তাহলে আমরা তো সেখানে ইন্টারফেয়ার করার কিছু নেই। কিন্তু তোমরা পাবলিকালি সমস্ত কিছু বলবে, নিয়ে আসবে, এই সব জিনিসগুলো তোমাদের মানে বক্তব্যের মাধ্যমে উঠে আসবে, আর আমরা বললেই দোষ। তো মানুষকে কেন সুযোগ করে দেয়া হচ্ছে? এই জিনিসগুলো যদি পার্সোনালি মিটিয়ে নিত, তাহলে তো পাবলিকালি আসতো না। আর পাবলিকালি না আসলে পাবলিক সেই ব্যাপারে ইন্টারফেয়ার করতো না। কত, কত পাবলিককে এরা সাবধানবাণী দেবে বা কত, কত পাবলিককে বলবে এটা করো না, ওটা করো না। করবেই মানুষ। কারণ মানুষের কাছে যে কোনো জিনিস কনটেন্ট আকারে আসলে এবং সেটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হলে সবাই সেটা নিয়ে মুখ খুলবে। ইভেন যারা মুখ খুলছিল না তাদেরকেও ডিএম করা হচ্ছে যে এই ব্যাপারে কিছু বলুন, তাই তারা বলছে। এবং যারা একটু বুদ্ধিসম্পন্ন মানুষ বা যুক্তি দিয়ে কথা বলতে চায়, তারা এটাই জানাবে যে দুপক্ষর কথা না শুনে কোনো রকম ডিসিশনে আসা যাবে না। দুপক্ষর কথা শুনে তবেই ডিসিশনে আসবে। আজকে নন্দিনী ভট্টাচার্যার মতো মহিলাও এই ব্যাপারে বলছে যে ৭৮টা পিলস, মানে অ্যাবসার্ড ব্যাপার। এটা তো পসিবলই নয়। কারণ ২-৪টে খেলেই যে এই জিনিসটা হয়, সেক্ষেত্রে ৭৮টা, এটা তো মানে অস্বাভাবিক ব্যাপার। ইভেন দেবলীনার পাড়ার লোকেদের সঙ্গেও কিছু কথা বলেছে। বঙ্গ টিভি নয় সিটি টিভি, আমি ঠিক বুঝতে পারছি না কোনটা, এখন মনে পড়ছে না। তো তাদের সঙ্গেও কথা বলেছে, তাদেরও সেম কথা, যে উম ভাই ৭৮টা একটু বাড়াবাড়িই বলে ফেলেছে। এতটা নয়। এটা মিথ্যা কথা বা জল মেশানো কথা। ৭৮টা খেলে কেউ পরের দিনই এত সুস্থ স্বাভাবিকভাবে বসে কথা বলতে পারত না বন্ধু মহলে। আর সেখানে লাইভ করছে অন্য বন্ধুরা, সেখানে সে কথা বলছে। দেখে মনে হলো অনেকটাই সুস্থ আছে। তো এরকম অবস্থা হতে পারে না। ঠিক আছে? অনেকে বলছে যে এই ব্যাপারটা কেন কোনো মানে পুলিশ কেস হলো না? এরকম একটা মানে স্টেপ যদি নেয় যেটা আইনত মানে ঠিক নয়, তো সেরকম কিছু হলে তো মানে নরমাল লোকের হলে পুলিশ কেস হতো। এবং কোনো ভালো হসপিটালে তো নেয়ার প্রশ্নই আসতো না। কারণ থানা থেকে নানা রকম প্রবলেম হতো। তো সেই জায়গায় এই মেয়েটি আম ৩০ মিনিটের পথ ২০ মিনিটে
তার আর কি মধু যে আছে সে পৌঁছে দেয় এবং সেখান থেকে আবার ট্রান্সফার করে এসএসকেএমে ভর্তি করা হয় তাকে, ঠিক আছে? তো এইখানে লোকের প্রশ্ন আসছে যে কি করে এত সহজে এসএসকেএমে মানে ঢুকতে পারলো সেলিব্রিটি বলে? যতটা মনে হচ্ছে যে আমাদের বাবু, বিত্তবাবু, হ্যাঁ, তিনি ওখানে দেখা করতে গেছিলেন এবং তিনি বলেছেন যে আমার যে ডক্টর ছিলেন তার আন্ডারে, তার সুপারভিশনের আন্ডারেই এই মহিলাটিকে রাখা হয়েছে এবং দেখা যাচ্ছে একটি কেবিনের মধ্যে সে রয়েছে। তো এই জায়গায় বুঝতে পারছি কোনো কোটাতে সে এই কেবিনটা পেয়েছে। এটা তো বুঝতেই পারছি এবং সেটা কোন মন্ত্রীর কোটায় এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন মন্ত্রীর কোটায় কী ফেসিলিটিস নিয়ে সেই কেবিনটা সে পেয়েছে এবং সেখানে তার কোনো থানা, পুলিশ, কেস কামারি কিছুই হলো না। এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার। বুঝতেই পারছেন কার হাত রয়েছে, কার মানে হাত রয়েছে বলে এত সহজে ব্যাপারটা হয়ে গেল। এবার অনেকেই বলবেন, তাহলে আপনারা কি চাইছিলেন? মেয়েটি সুস্থ না হোক? না, কখনোই চাই না এটা। কিন্তু নরমাল সাধারণ মানুষদের যদি এটা হতো, সেটা নিয়ে তাহলে কি হতো? আর এরকম ধরনের যাদের মাথায় এরকম হাত রয়েছে তাদের কি হচ্ছে? সেটা আপনাদের দেখতে হবে, বুঝতে হবে এবং জানতেও হবে, তাই না? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। যাই হোক, আমি কালকের কোনো ভিডিও দিইনি, তাই আজকের এটা সকাল সকালই পোস্ট করে দেবো ভিডিওটা। আম, কারণ লাইভ করছি, লাইভ করলে তো হয় না, সেখানে ভিডিও করতে হয়, কারণ আমাদের কাজটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভিডিও করা। তো সেটা তো করতে হবে, তাই ভিডিও করতে চলে এলাম। তো যেটা বলছিলাম, এটা নিয়ে ততদিন কন্ট্রোভার্সিয়াল টপিক আমরা করব যতদিন এইটা পাবলিকালি কন্ট্রোভার্সিয়াল টপিক থাকবে। এই ব্যাপারটা যতদিন চাউর থাকবে ততদিনই আমরা সেটাকে কন্টেন্ট করব, ঠিক আছে? যার দেখতে ইচ্ছে করবে দেখবেন, যার ইচ্ছে করবেন না স্কিপ করে যাবেন, কিন্তু আমরা তো করবই। আমাদের বাধা দেওয়ার কিছু নেই। যদি বাধা দেওয়ার হয় তাহলে যেই মেয়েটি এইরকম কাণ্ড করেছে তার ফ্যামিলির লোককে আগে ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে হবে। তারা যদি সমস্ত জিনিস পাবলিক করে এবং ভাবে যে এরপর সিম্প্যাথি শুধু দেখানো হবে, সেটা তো পসিবল নয়। কারণ সে অনেক লুজটক করেছে, ওই টেরুরটি দিদিটি প্রচুর লুজটক করেছে, যেইগুলো একদমই পার্সোনাল, সেই ব্যাপারগুলোকে ওপেন করেছে। অনেকে বলছে যে এই মেয়েটি মানে এত সুন্দর গান করে, এত সুন্দর সব করে, ব্লগ করে, কিন্তু কোনো জিনিসই পার্সোনাল রাখতো না। হাজব্যান্ড ওয়াইফের সমস্ত জিনিস সে সামনে নিয়ে এসেছে। হ্যাঁ, এবার আমিও অনেক ভিডিও দেখেছি ওদের, কারণ সেগুলো এসে যাচ্ছে এখন, যেহেতু সার্চ করেছি বা দেখেছি, তার জন্য একটার পর একটা আসছে এবং সেখান থেকে না অনেক কিছু উঠে আসছে। সেখানে দেখা যাচ্ছে যে ছেলেটিকে সবসময় বলা হচ্ছে যে ছেলেটি কোনো ব্যাপারেই খুব একটা এক্সপ্রেসিভ নয়, বা ছেলেটিকে কোনো গিফট দিলেও খুশি হয় না, যে কোনো জিনিসে মানে কেমন একটা বিকৃত মুখ করে, এরকম একদমই নয়। ছেলেটি ভীষণই সার্কাস্টিক ওয়েতে কথা বলে এবং একটু মনে হলো রিজার্ভ প্রকৃতির মেয়েটির থেকে। মেয়েটি যেই ধরনের সমস্ত কিছু জিনিস, পার্সোনাল জিনিস পাবলিক করে, সেটা হয়তো ছেলেটা সেইভাবে করতে পারে না। কারণ মেয়েটা যে প্ল্যাটফর্মে রয়েছে, মেয়েটা যেভাবে কাজ করে, যেভাবে লোকের সঙ্গে তার পাবলিক ডিলিংস আছে, সে যেভাবে সপ্রতিভভাবে ব্যাপারটা করবে, ছেলেটি তো সেটা করতে পারবে না। সেটাই হচ্ছে সবথেকে মেন প্রবলেম। এবং হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে এইটুকুনি খুনসুটি থাকবেই, এবং সেটা খুনসুটি সার্কাস্টিক ওয়েতে হয়তো ছেলেটি কথা বলছে। এবং আমি এটা দেখেছি যে গিফটের ব্যাপারটা, যেটা নিয়ে এত হইচই হচ্ছে, বেল্ট আর যেটা হচ্ছে একটা ট্রলি দেওয়া হয়েছে, যে দুটো নিয়ে এত বক্তব্য রাখা হয়েছে, ছেলেটি কিন্তু নিঃসন্দেহ বলছে যে না, বেল্টটা খুব ভালো হয়েছে, আমি এটা পছন্দ করেছিলাম, এটার দরকার। যদিও সে যেটা পছন্দ করেছিল সেটা আউট অফ স্টক ছিল বলে অন্য বেল্ট দেওয়া হয়েছে, এবং তার সেটা দেখার পরেও সেটা তার পছন্দ হয়েছে। সে বলেছে ট্রলিটা তার পছন্দ হয়নি, সে একবারও বলেনি, সে বারবার এটা বলছে যে আমার একদিনের জামা কাপড়ও ধরবে না ওই ট্রলিতে, ট্রলিটা বড় লাগতো, এটা তুমি নিয়ে নাও। তার কারণ হচ্ছে সে যে কারণে ট্রলিটা চেয়েছিল সেইটাই তো ফুলফিল হবে না। যদি আমি আমার সাইজ মতো ট্রলিটা না পাই, তাহলে সেখানে দুদিনের জামা কাপড় নিয়ে আমি যাবো কী করে? তার তো যেখানেই যেতে হয় তো অনেক জামা কাপড় লাগে, তো সেই জন্য সে ট্রলিটা চেয়েছিল। তো সেক্ষেত্রে যদি সেখানে জামা কাপড়ের পরিমাণ কম ধরে, তাহলে সেটা বলবে না যে তুমি একটা পয়সা দিয়ে জিনিস কিনে নিয়ে এলে, সেই সাইজটা যদি ঠিকমতো না হয়, তাহলে তো আমার যে জিনিসটার দরকার ছিল সেই প্রয়োজনটা তো মিটলো না। সেই জন্য বলেছে, এবং খুব নর্মাল ওয়েতেই বলেছে, সেখানে কোনো ড্রামাটিক বা কোনো অন্যরকম কিছু ছিল না, বা কাউকে হার্ট করার ব্যাপার ছিল না। সবাই যে সব কিছু জিনিসেই খুব এক্সাইটেড হবে, ওয়াও বলবে, ভীষণ ভালো হয়েছে এরকম বলবে, এরকম তো নয়। সবার কাছে তো মানে সবাই তো সমান এক্সপ্রেসিভ নয়, তাই না? এটা তো বুঝতে হবে আপনাদেরকে। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা কথা উঠে আসছে যে
তাহলে কি আপনি মানে সাপোর্ট করেন যে ওদের পরিবারের লোকেরা ওকে মারধর করেছে বা বের করে দিয়েছে বাড়ি থেকে, এগুলোকে আপনি সাপোর্ট করেন? না, কখনোই না। আমরা কখনোই চাইবো না যে কেউ কারোর গায়ে হাত দিক বা কোনো মানে শারীরিক বা মানসিক নির্যাতন করুক, কখনো চাইবো না। কিন্তু আমার কথা হচ্ছে, যদি সত্যিই ও শারীরিক এবং মানসিক নির্যাতন সহ্য করে থাকে, তারপরে কিভাবে এরকম ড্রামাটিক ভিডিওগুলো বানিয়েছে। ভিডিওসগুলো তো রয়েছে, যে শারীরিক এবং মানসিক নির্যাতিত হচ্ছে বরের কাছে দিনের পর দিন, তারপরে বরের সঙ্গে সেই লেভেলের খুনসুটি করা, সেই লেভেলের রোম্যান্টিসিজম দেখিয়ে কেউ ভিডিও করতে পারে? আমি তো এটা বুঝে পাই না। তাহলে সেই জায়গা থেকে তো এই প্রশ্নটা বারবার আসছে, তাহলে কি ভিউয়ার্সদেরকে শুধুই ঠকানো হয়েছে? মিথ্যা কিছু দেখানো হয়েছে? আদতে তাদের সম্পর্কটা বা কেমিস্ট্রিটা ম্যাচ করেনি, তারপরেও দেখানো হয়েছে যে হ্যাঁ, ভীষণ সুন্দর কেমিস্ট্রি? আচ্ছা, আমাদের দেবলীনা কি পাইলট বলে ভীষণ অবসেস ছিল? হতে পারে। কারণ দেখো, পাইলটের চাকরি আর একটা গায়িকা, দুটো কিন্তু সমান নয়। আর ও যে ধরনের গান করে, যেভাবে মঞ্চে মঞ্চে গান গেয়ে বেড়ায়, ওর হয়তো ইনকাম বেশি হতে পারে, কিন্তু সেই স্ট্যান্ডার্ড সেটা কিন্তু নয় যেটা একটা পাইলটের রয়েছে। সে যতই যাই হোক, সে একটা পাইলট, হ্যাঁ? সেটার কিন্তু একটা ভ্যালু রয়েছে মার্কেটে। তাহলে আর সেটা আলাদা করে করতো না লোকে। তার জন্য যথেষ্ট পড়াশোনা করতে হয়, যথেষ্ট পরিশ্রম করতে হয়। আচ্ছা, চাকরির পরীক্ষার ব্যাপারটাও কিন্তু বারবার উঠে আসছে, এবং সেখানে দেখা গেছে যে ছেলেটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, মেয়েটি সেখানে গিয়ে ব্লক করছে, যেটা ছেলেটি পছন্দ করছে না। এটা খুব স্বাভাবিক, কারণ পড়াশোনাটা না ভীষণ পার্সোনাল ব্যাপার। তো সেই জায়গায় কেউ যদি পড়াশোনা করে, এবং শুনছি যে 6 মাস অন্তর অন্তর ওদের পরীক্ষা দিতে হয়, এবং সেগুলো যথেষ্ট টাফ, এমনি আমাদের নর্মাল পড়াশোনার মতো নয়, তাহলে সেক্ষেত্রে তার কনসেন্ট্রেট করতে অসুবিধা হচ্ছে, কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, এটাও তো একটা বড় ফ্যাক্ট। এগুলো আপনারা কেন গড় করছেন না আমি বুঝে পাই না। শুধুমাত্র একটা মেয়ে এরকম একটা ভুল ডিসিশন নিয়েছে, যেটা আইনত অপরাধ, সেই জন্য তার প্রতি সিম্প্যাথি আছে বলে একটি ছেলেকে আপনারা ভিলেন সাজিয়ে দিচ্ছেন। কোন জায়গা থেকে? না, আমি বলছি না যে ছেলেটি খুব ভালো, আমি বুঝতে পেরেছি। না, আমি কী করে বুঝবো? আমি তো চিনিই না, জানি না, কী করে বুঝবো? কিন্তু খুব যে খারাপ সেটাও তো বলতে পারছি না। বারবার যে কথাটা উঠে আসছে, উনি খারাপ কারণ এরকম একটা ডিসিশন নিয়েছে এবং 1 বছর ধরে মানসিক অত্যাচার সহ্য করেছে। মানসিক অত্যাচার সহ্য করার পর মেয়েটা যদি এত এই লেভেলের খুনসুটি তার বরের সঙ্গে করে সেগুলো পাবলিকালি বেচে, তাহলে তার কিছু বলার নেই। তাহলে তো মুখ একটা, মুখোশ একটা। ঠিক আছে? এবার যদি বলে শুধুই ভালো জিনিসগুলো দেখিয়েছি, শুধুই পজিটিভ জিনিসগুলো দেখিয়েছি, তাহলে সেটাও কিন্তু খুব অবাস্তব কথা। কারণ মানুষের মুখ হচ্ছে মনের আয়না। তো তুমি যদি সত্যি মানসিকভাবে অসুস্থ থাকো বা মানসিকভাবে হার্ট হয়ে থাকো, তারপরেও তুমি এই ধরনের ব্লগ কী করে বানাতে পারো? এত প্রাণবন্ত, এত উচ্ছ্বাস, এত ভালোবাসা, এত কেয়ারিং, এত ডেডিকেশন, ঠিক আছে? তারপরে যে জিনিসগুলো বেশি করে হাইলাইট করা হচ্ছে, সেটা হচ্ছে বরের জিনিসপত্র কাচাকুচি, বরকে রান্না করে খাওয়ানো। তো 1 বছর বিয়ে হয়েছে ভাই, এখানে মেয়েরা চায়, মানে মেয়েটি যেই স্ট্যান্ডার্ড থেকে বিলং করে, তো সেখানে এটা খুব নর্মাল ব্যাপার যে বরকে একদিন রান্না করে খাওয়াতেই পারে, ঠিক আছে? বা তার জামাকাপড় কেচে দিতেই পারে। সেগুলো তো ভালোবেসে করেছে। কিন্তু সেগুলোকেই এখন হাইলাইট করে দেখানো হচ্ছে যেন ও ওর বাড়িতে ঝিয়ের মতো থাকতো। আর যদি সত্যি ধরে নিই সেটা, তাহলে কেন থাকতো? আর কেনই বা থাকার পরেও বারবার তার দিদি এবং মা বলছে যে ও একবার ফোন কলস করলেই ও চলে যাবে। যেখানে ও ঝিয়ের মতো থাকতো, যেখানে ওর সঙ্গে মানসিক অত্যাচার হতো, শারীরিক অত্যাচার হতো, যেখানে শ্বশুরবাড়ির লোক ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ভাদ্র মাসে, যেখানে কেউ কুকুর বেড়াল তাড়ায় না, তারপরেও কিসের টান? কি অমুক টান? কেনই বা টান? হ্যাঁ, 28 বছরের মেয়ের মধ্যে এতটা ইম্যাচুরিটি থাকার তো কথা নয়, যেখানে সে ভালোবাসার প্রতি এতটা ফিলিংস রাখছে যে যেখানে তার আত্মসম্মান বোধটা তাকে বিসর্জন দিয়ে দিতে হচ্ছে। এটা ভীষণই অবাস্তব লাগছে। তাই জন্য এটা আমি বিলিভ করতে পারছি না, যতদিন না ওদের মুখ থেকে কোনো কথা এসছে বা কোনো কিছু প্রুফ হচ্ছে। এখনো পর্যন্ত সব জিনিসটাই একতরফা আমরা শুনে এসছি। তো সেই একতরফা শুনে বায়াসনেস আমি দেখাতে পারবো না। বাই দ্য ওয়ে, বারবার তার বন্ধু, মানে যে কিনা লায়ক, সে, তার কথা উঠে আসছে এবং বলা হচ্ছে যে সে এত বেশি চিপকে থাকতো যে জিনিসটা খুবই অড লুকিং লাগতো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বন্ধু বন্ধুই হয়। বন্ধুর সঙ্গে অন্য কোনো রিলেশন আমি জড়িয়ে দিতে পারবো না। মানে আমি এটাকে বন্ধু বলেই ভাবছি। কিন্তু তবুও
তবুও প্রথম বিয়ের পর ১ বছর তো সেখানে বর থাকে না, অথচ বন্ধু এত প্রায়োরিটি যদি পেয়ে যায় তো একটু কারণে পজিটিভনেস থাকতেও পারে ছেলেটির। এটা নরমাল ব্যাপার। এটি যদি মেয়ের ক্ষেত্রে হতো যে সর্বক্ষণ যদি দেখে যে একটি ছেলে মানে তার যে হাসব্যান্ড সে তার মানে কি বলবো খুব কাছের বন্ধু, মেয়ে বন্ধুর সঙ্গে সারাক্ষণ এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে, সব জায়গায় যদি তাকে দেখে তাহলে সেও তো কোনো না কোনো কারণে অকওয়ার্ড ফিল করতো। মানে মেয়েটিও তো অকওয়ার্ড ফিল করতো। এটা কি খুব স্বাভাবিক ব্যাপার নয়? মানে আপনারা মানছি আজকালকার ডেটে ছেলে বন্ধু, মেয়ে বন্ধু বলে কোনো ডিফারেন্ট আ আ নেই। মানে সবার মধ্যেই মানে সামঞ্জস্যতা আছে। ছেলে মেয়ে এরকম ব্যাপার নেই। কিন্তু তার মানে এরকমও নয় যে সেই বন্ধু সর্বত্র সর্ব জায়গায় কাঠালি কলার মধ্যে চিপকে থাকবে। ইভেন তোমরা এটাও দেখেছো যে যতক্ষণ ও মানে ওখানে রয়েছে ততক্ষণ ও ভিডিও ক্যামেরা অন করে ওখানে ওর মুখের মধ্যে ফেলে সেই ফুটেজগুলো নিয়েছে। তো এক্ষেত্রে তো সত্যি কথা ওই লায়ক আর কি সব কিছুই বেচছে। বন্ধুর সমস্ত কিছুই সে পাবলিকালি বেচে দিচ্ছে। তার বক্তব্য তাকে তার বন্ধুই নাকি বলেছে। তাহলে বন্ধু কেমন? যে সমস্ত কিছু পাবলিকালি দেখাচ্ছে কিসের জন্য? মানে এটা কি সিম্প্যাথি কার্ড খেলবার জন্য নিয়ে করেছে? জানি না। বাই দ্য ওয়ে এদিকে আমরা শুনতে পাচ্ছি যে লায়কের মানে দাদা সে বলেছে এই ব্যাপারে আর কোনো রকম রিপ্লাই না দিতে, কোনো ভিডিও না করতে, কোনো রকম কাউকে অ্যান্সার না দিতে, কাউকে কেউ কিছু বললে তার উপরে কোনো কথা না বলতে, পুরো ব্যাপারটা থেকে তাকে বেরিয়ে যেতে বলছে। হ্যাঁ, এবং সেটা আমার মনে হয় দাদা হিসেবে খুব ভালো বুদ্ধি দিয়েছে। কারণ না হলে ও কিন্তু ভুলভাবে সবার কাছে ট্রোল হতে থাকবে। ঠিক আছে? এবং এটা করতে গিয়ে যেটা সবথেকে বড় ব্যাপার আসবে সেটা হচ্ছে ওর দাদা বৌদির কেন ডিভোর্স হলো, সেই ব্যাপারটা কেন এত মানে প্রাইভেসি মেইনটেইন করে করা হলো, সেই কথা নিয়ে কিন্তু কথা উঠবে। এবং বলা হবে যে বৌদির উপরেই তাহলে এরাও তো কি তাহলে এরকমই করেছে? সেই ব্যাপারটা কেন চেপে গেল? কেন সেই ব্যাপারটা পরিষ্কার করল না লোকের কাছে? এই কথাগুলো আসবে। তো সেই জায়গা থেকে অ্যা একটা বুদ্ধিমান মানুষ হিসেবে তার দাদা মানে সব্যসাচী একদম ঠিক বলেছে। যত ও বেশি এই দেবলীনাদের ব্যাপারটাতে ইনভলভ হবে বা যত বেশি পাবলিক ডিলিংস করবে তাহলে কিন্তু এবার ওর বাড়ির কেচ্চা নিয়ে কিন্তু লোকে শুরু করবে কথা বলা। এটা খুব স্বাভাবিক ব্যাপার। তুমি বন্ধুর ব্যাপারটা নিয়ে বলবে, বন্ধুর বরের ব্যাপার নিয়ে বলবে, তুমি তাদের ব্যাপারে অঙ্গাঙ্গিভাবে জুড়ে থাকবে, অথচ তোমাদের বাড়ির ব্যাপারটা চুপ করে থেকে যাবে, সেখানে তো পাবলিক বলবেই। আর সেই জন্যই সব্যসাচী বুদ্ধিমান বলেই এইরকম একটা কথা বলেছে যে তুই এই ব্যাপারটা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আয়। আর আমি এটা এখানে বলছি কারণ পাবলিকালি সমস্ত জিনিস হচ্ছে বলে আমাকে পাবলিকালি বলতে হচ্ছে। তো বুঝতে পারছো ব্যাপারটা কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে রেজিস্ট্রেশন নিয়ে যেটা হাউমাউ করা হচ্ছে যে কেন রেজিস্ট্রেশন করা হলো না? তার মানে কি প্রথম থেকেই ওরা চাইতো যে রেজিস্ট্রি ম্যারেজটা না হোক যাতে কোনোভাবেই মেয়েটি তার বরের সব কিছু না পেতে পারে? তো এই জায়গাটা থেকে না একটা বড় প্রশ্ন আসছে যে রেজিস্ট্রেশনের কিন্তু শৈশাবত সবাই দেখেছে। তো অনেকে বলছে যে সেগুলো ফর্ম ফিল আপ ছিল। তো ফর্ম ফিল আপের পরে জমা দেওয়া হয়েছে, তারপরে কাগজ যখন এসেছে তখন নাকি ফিঙ্গারপ্রিন্টস মিলছে না। যদিও সবাই বলছে যে যখন কাজে যায় প্রবাহ তখন তো বায়োমেট্রিতে ওর ফিঙ্গারপ্রিন্টসই লাগে। তো সেক্ষেত্রে সবসময় সেটা মিলছে, অথচ এই ক্ষেত্রে কেন মিলছে না? তো এখান থেকেও না একটু কনফিউশন তৈরি হয়েছে যে এই ব্যাপারটা কেন? রেজিস্ট্রি ম্যারেজের ব্যাপারটা কেন এখন উঠে আসছে? আর এটা আগে কেন এরা মানে পর্যবেক্ষণ করেনি বা আগে কেন এটা নিয়ে তৎপর হয়নি? যেখানে রেজিস্ট্রেশন করে বিয়েই নয় তাহলে তো সেই ব্যাপারটা অন্যরকম দাঁড়াচ্ছে। তো এটা নিয়ে আগে কেন কোনো লয়ারের সঙ্গে কনসাল্ট করেনি বা এই ব্যাপারটা নিয়ে কেন তৎপর হয়নি? রেজিস্ট্রি ম্যারেজ নয়, সেখানে সংসার চালাচ্ছে না ছেলেটি বাজার হাট করছে না, ছেলেটি সমস্ত খরচ খরচা বহন করছে, মেয়েটি ছেলেকে গিফট দিয়ে প্যাম্পার করছে, ছেলেটি সমস্ত মানসিক শারীরিক নির্যাতন সহ্য করছে, ছেলেটিকে মানে কি বলবো তুতু করে রেখে দিয়েছে। এত কিছুর পরেও মেয়েটি কেন ওই ছেলেটির কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে? এখানেই তো প্রশ্নটা উঠে আসছে। এবার তোমরা অনেকেই বলতে পারো যে হ্যাঁ প্রেম। তাহলে কি ব্যাপারটা একতরফাই ছিল? সেটা তো দেখে মনে হয় না। ছেলেটির তরফ থেকেও যথেষ্ট দেখেছি ভালোবাসা রয়েছে। মানে যেটা ওরা শো করেছে সেটা, যদি সেটা মিথ্যা না হয়। তাহলে একতরফা আমরা কি করে বুঝবো? যাই হোক অনেকেই বলছে যে ইনস্টাগ্রামে অনেক বেশি ফলোয়ার্স ছিল আমাদের দেবলীনার। সেটা দেখে ছেলেটি ক্রাশ খায় যে বাবা! এই মেয়েটি এত ফলোয়ার্স নিয়ে রয়েছে ইনস্টাতে।
সেইটা দেখেই নাকি ও ইন্সপায়ার্ড হয়ে তাকে মানে আর কি হাই হ্যালো করে, এবং সেখান থেকে তার বক্তব্য যে যাকে এত লোক ফলো করে, যার এত ইনস্টাগ্রামে ফলোয়ার্স, তাকে আমি তুলতে পেরেছি, মানে এইরকম কথা আর কি। তো সেই জন্যে তাকে আমি আমার বউ করেছি, সে আমার জন্য রান্না করছে, সে আমার জন্য কাপড় কাচ্ছে, এটা নাকি একটা মেল ইগোকে খুব বেশি আর কি ফ্লারিশ করে, মানে মেল ইগো ভীষণ স্যাটিসফাইড হয়, এরকম কিছু কিছু মেয়ে বলছে। আমি জানি না, আমার আইডিয়া নেই এই সম্বন্ধে, কারণ আমরা তো এরকমভাবে এই যুগে ওরকম বুঝি না, তাই আমরা জানি না। তবে একটা কথা বলতে পারি, ফেসবুক থেকে ওদের আলাপ এবং ১ বছরের মেলামেশার সম্পর্ক, তারপরেই বিয়ে। আচ্ছা, এরপরে যেটা শুনছি সেটা হচ্ছে যে ছেলেটি যখন আ মানে ট্রেনিং ফেনিং নিয়ে ফার্স্ট মুম্বাই যায়, তখন সেখান থেকে দেবলীনার সঙ্গে আলাপ। তারপর মুম্বাই থেকে এসে কলকাতায় এসেই তাদের বিয়ে হয়ে যায়। তাহলে তারা তো সেরমভাবে দেখা সাক্ষাৎ, মেলামেশা, সেরকম ঘনিষ্ঠতা কিছুই হয়নি ১ বছরের মধ্যে। হ্যাঁ, হাই হ্যালো হয়েছে, কিন্তু তার বেশি কিছুই হয়নি। তো সেই জায়গা থেকে নিজেদের মধ্যে নিজেরা মানে চিনতে পারেনি দুজন দুজনকে, এবং ১ বছর রিলেশনশিপের মধ্যেও তো সেরকম অ্যাটাচমেন্ট তৈরি হয়নি, কারণ যখন মেয়েটি থাকে তখন ছেলেটি থাকে না, যখন ছেলেটি থাকে তখন মেয়েটি থাকে না। তো ওইভাবে তারা নিজেদের মধ্যে সময়ই কাটাতে পারেনি। তো যেই অ্যাডজাস্টমেন্ট, যে ভালোবাসা বা যে ইমোশনাল অ্যাটাচমেন্ট হওয়ার কথা, সেটা তো হবে না। এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটাও একটা সমস্যার কারণ। তাই জন্য আমি সবাইকেই এটা বলি যে রিলেশনশিপ বেশ কয়েকদিন কাটানোর পর, ২-৩ বছর কাটানোর পর, তারপর বুঝে সুঝে বিয়ে করা উচিত। তো এত সাডেনলি মানে হঠাৎ হঠাৎ ব্যাপারটা হয়ে গেছে, তো সেই জন্য হয়তো নিজেদের মধ্যে ব্যাপারটা আর কি অ্যাডজাস্ট হয়নি। এবং একটা জিনিস, যতই ওরা বলুক যে আমার বোন ওর ৩ গুণ বেশি ইনকাম করে, মানে ছেলেটি যদি বললাম ১,০০,০০০ হয়তো ও ৩,০০,০০০ ইনকাম করে। তো সেই জায়গা থেকে যতই বেশি ইনকাম করুক, পাইলটের যে জায়গা, যে স্ট্যান্ডার্ড, সেটা তো ও পৌঁছতে পারছে না। তো এই ব্যাপারটাতেও হয়তো অবসেস ছিল। আর দুটো ফ্যামিলির মধ্যে যে মন মানসিকতার মিল হবে না, সেটা তো বোঝাই যাচ্ছে। কারণ এরা যেভাবে স্ট্রাগল করে উঠে এসেছে, ওরা তো সেভাবে স্ট্রাগল করে উঠে আসেনি। তো ওরা অনেকটাই একটু একটু ওদের থেকে ক্লাস বেশিই আছে, এবং সেই জন্যই এদের মধ্যে অ্যাডজাস্ট হয়নি। যদিও টেরুট্টু বারবার বলছে আমার বোন অনেক বেশি ইনকাম করে, আমার বোন ওকে সব কিছু দিত, আমার বোন ওর ৩ গুণ ইনকাম করে, আমার বোনের টাকায় সংসার চলে। শুধু টাকাটা দেখলে হবে না, স্ট্যান্ডার্ডটা দেখতে হবে। স্ট্যান্ডার্ডে অবশ্যই অনেকটা হাই লেভেলের এই ছেলেটির পরিবার, আর তার জন্যই হয়তো তাদের মধ্যে ম্যাচ হয়নি। কারণ দেবলীনার পরিবারটা দেখলে বোঝা যাচ্ছে যে সেটা ততটা আপ টু দ্য মার্ক নয়। অবশ্যই দেবলীনা স্ট্রাগল করে তাদের ফ্যামিলির অবস্থা ফিরিয়েছে। হুম, কিন্তু তারপরেও একটা স্ট্যান্ডার্ডে প্রবলেম হচ্ছে, আর এই দুটো স্ট্যান্ডার্ড মেলেনি বলেই কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে। ছেলেটির কাছে যেটা অন্যরকম, মেয়েটির কাছে আবার সেটা অন্যরকম। আর ছেলেটি অতটা খোলা পাতা না যতটা মেয়েটি খোলা পাতা, বা মেয়েটি সবসময় ক্যামেরা ধরেই ছেলেটির মুখে সমানে ব্লক করতে থাকে। তো প্রাইভেসি বলে কোনো যে জিনিস আছে, সেটাই ওদের মধ্যে ছিল না। তো এটাও একটা সমস্যার কারণ হতে পারে। তবে হ্যাঁ, ৭৮টা পিলসের কথা কেউ বিশ্বাস করছে না। ইনফ্যাক্ট ওর পাড়ার লোকেরা এটা বলছে যে এখন যদি ছেলেটির ফ্যামিলিতে ওরা ফিরতে চায়, মানে মেয়েটি ফিরতে চায়, তাহলে ছেলেটির পরিবারের ওদেরকে মেনে নেবে না। আর এটাই খুব স্বাভাবিক, কারণ তোমরা এসে, তোমার পুরো ফ্যামিলি এসে আমাদের ফ্যামিলির নামে কেচ্চা ছড়াবে, আমার ফ্যামিলির সম্বন্ধে বাজে কথা বলবে, ছেলেটিকে একেবারে কোণঠাসা করে দেবে। তার যেহেতু সোশ্যাল কোনো সেইভাবে মানে ফলোয়ার্স নেই, আর তারপরে বলবে আমি ওর সঙ্গে সংসার করতে চাই, কখনো কোনো ছেলে সেটাকে মেনে নেবে না। ঠিক আছে? আবার অনেকে বলেছে যে না, ওই ছেলেটির সঙ্গে, মানে ওই যে আমাদের লায়কের সঙ্গে ওকে স্কুটিতে করে ঘুরতে ফিরতে দেখেছে, কিন্তু বরটিকে কোনোদিনই আসতে দেখেনি ওদের ওই বাড়িতে। আর যদিও আসতো, সেটা গাড়ি ফাড়ি করে, সেটা ওরা লক্ষ্য করেনি। আর ওদের বক্তব্য যে এই রকমভাবে বিয়ের পরে অন্য ছেলের সঙ্গে এতটা মেলামেশা, বরের বাড়ির লোকেরা হয়তো সেটাতে অবজেকশন তুললেও তুলতে পারে, এবং এটা খুব স্বাভাবিক। এটা ভাইস ভার্সা, এটা যদি ছেলের বাড়ির ও যদি কোনো মেয়ের সঙ্গে এতটা ক্লোজ হয়, তাহলে হয়তো মেয়ের বাড়ির লোকেরা অবজেকশন তুলতে পারতো। তো এটাও ব্যাপার। তো এখানে লায়কের নাম বারবার করে চলে আসছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর যদি এদের সম্পর্কটা ভাঙে, তাহলে সেখানে এই থার্ড পার্টির এন্ট্রিটাও কিন্তু খুব অপ্রয়োজনীয়, অপ্রত্যাশিতভাবে ঢুকে গেছে, যেটার কোনো প্রয়োজনই ছিল না।
ঠিক আছে? তো এই দিদিকে আমার জাস্ট একটা লাইক আ ভিলেন মনে হচ্ছে। দিদিটি কখনোই হয়তো চায় না যে মেয়েটি সুস্থ স্বাভাবিক থাক। তার জন্য ও যতই ডেসপারেটলি যত কথাই বলুক, মেয়েটি যদি সুস্থ স্বাভাবিক সংসার চাইতো আ ওর বোনের, তাহলে হয়তো নিজেকে মানে মুখের জিপলক করত এবং এইসব জিনিসগুলো পাবলিকালি কেচ্চার আকারে বের করত না। জিনিসটাকে একেবারে ঘেঁটে করে দিয়েছে, স্ম্যাশ হয়ে গেছে পুরো জিনিসটা। এখন আর ওদের মধ্যে বৈবাহিক সম্পর্কটা সুস্থ স্বাভাবিক হবে কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে আমাদের প্রয়োজন প্রবাস সম্বন্ধে কিছু জানা, তারপরে তার সম্বন্ধে কোনো মন্তব্য করা। যদিও না আ যদি না সে মুখ খোলে, তাহলে আমাদের পক্ষে জানা সম্ভব নয়। আর একতরফা কোনো সলিউশন হয় না, কোনো বিচার দেয়া যায় না। আর ওয়াইটি তো কোনো কোর্ট নয় বা এই ফেসবুক তো কোনো কোর্ট নয়, সেখানে কোনো বিচারালয়ে বসার কথাও নয়। তাহলে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই পাবলিকালি না মিটিয়ে পার্সোনালি নিজেদের মধ্যে যতটা মেটানো যায় আইনতভাবে সেটাই করা উচিত। আর জানি না ছেলেটির কেরিয়ারটা এরপর কী হবে, কারণ সবাই বলছে ওর কেরিয়ারে একটা বড়সড় ধাক্কা আসবে। তাহলে যদি কেউ কাউকে ভালোবেসে থাকে, তাহলে অ্যাটলিস্ট কারোর কেরিয়ারটা দোলাচলে চলে যাবে এটা চাইবে না। আমি একজনকে ভালোবেসে বিয়ে করেছি, তার কেরিয়ারটা জানি আমি, তার কেরিয়ারটা কীরকম আর তার জন্য কি করতে হয়। তো পাবলিকালি তাকে নিয়ে যে যা জিনিস হচ্ছে, তারপরে তার কেরিয়ারটা নিয়ে যথেষ্ট সন্দিহান সবাই। তো জানি না এরপর ছেলেটির কি হবে, ভবিষ্যৎ কি বলছে। তবে আমি বলব যে এখন মানে গোড়ায় অনেক গলদ আছে, অনেক কিছু বেরোবে তথ্য আস্তে, আস্তে। কারণ এক হাতে তালি বাজে না, এটা সবাই বলছে। অতএব দুতরফের কোথাও না কোথাও একটা মিসম্যাচ ছিল। দুতরফেরই একটা কিছু ভুলভাল ছিল। তারপরেও তারা নিজেদেরকে অন্যরকমভাবে প্রেজেন্ট করেছে এবং অ্যাকচুয়ালি ভিউয়ার্সদের বোকা বানিয়েছে। এটাই বলার ছিল। তো এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে।